সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন অধ্যাপক লিয়াকত আলী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য দিবসের আলোচনায় চলে যেতে চাই যে এবারে প্রতিপাদ্য তো হচ্ছে ডায়াবেটিস বা সুশৃঙ্খল জীবন। এই আমাদের স্বাস্থ্য খাতের শৃঙ্খলা নিয়ে আমরা কথা বলি। আগে তো মানুষের শৃঙ্খলা যাওয়ার আগে হচ্ছে যে যারা সেবাটা দিবেন সেই জায়গা নিয়ে যদি বলেন আমাদের স্বাস্থ্য সেবা চিকিৎসা কি সেবা পর্যায়ে আছে কিনা নাকি বাণিজ্যিক পর্যায়ে চলে গিয়েছে, কতটা বাণিজ্যিক কতটা সেবা? আমাদের চাওয়াটা যেহেতু জীবন মরণের সঙ্গে সম্পর্কিত, স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের চাওয়াটা হবে এটা সেবা প্রাধান্য পাবে, ব্যবসা পরে হবে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র আসলে স্থির যদি করে যে কতগুলো মৌলিক অধিকার মানুষের ঠিক অন্য বাজার অর্থনীতির অন্য পণ্যের মতো হবে না, অর্থাৎ স্বাস্থ্য সেবা সেটা পণ্য হয়ে উঠবে না অন্য কিছুর মতো, তাহলে সেই পলিসিটা অত্যন্ত মৌলিক স্তরে মৌলিক পর্যায়ে সেইটা নিতে হবে। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশে এখন দ্বিবিধ এক ধরনের বৈপরীত্য সহ এই পরিস্থিতি বিরাজ করছে। আমরা চাইছি সেবা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পণ্য হয়ে উঠেছে, সেটা আসলে সঙ্গত নয়। এবং পণ্য হতে হতে যে আমরা দেখছি যে আমাদের এখানে যারা স্বাস্থ্য সেবা নিতে যায় বা যারা যান, আমরা দেখছি যে হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ, হাসপাতাল নানা রকম ব্যবস্থা আছে, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে। কোথায় যে ঠিক সেবাটা পাওয়া যাবে, কোথায় ঠিক চিকিৎসাটা পাওয়া যাবে, সেই বিষয়ে আমাদের এক ধরনের সংশয়ের মধ্যে থাকতে হয়। অনেক হাসপাতাল আছে যে তারা, আমরা খুব সাম্প্রতিক সময় দেখেছি যে একজন একটি পত্রিকার সম্পাদক একটি অভিজাত হাসপাতালে গিয়েছেন, কিন্তু তাকে বলেছে টাকা আছে কিনা। হ্যাঁ, তো এই যে অবস্থা যে টাকা আগে তারপর আপনি সেবা পাবেন, টাকা না থাকলে সেবা পাবেন না, এই যে আচরণটা, এই যে আমাদের এই যে মানে স্বাস্থ্য সেবা দেওয়ার যে আচরণ বা ভঙ্গিটা, সেটা নিয়ে যদি বলেন। আপনার কথার সাথে আমি একমত যে মানুষ অত্যন্ত সংশয়ে পড়েন যে কোথায় গেলে সেবা পাওয়া যাবে। যাদের অর্থ আছে তারাও অনেক সময় সংশয়ে পড়েন, যাদের অর্থ নেই তারা আরো বেশি পড়েন। তো যারা নাই একদিক থেকে তারা বরং নিশ্চিন্ত আশ্রয়স্থল হিসেবে, যদিও জানেন হয়তো সব সেবা পাওয়া যাবে না, সরকারি হাসপাতালে গিয়ে উপস্থিত হন কিংবা কাছের ফার্মেসিতে, কিন্তু যাদের রয়েছে তারা বরং আরো বেশি সমস্যায় ভোগেন। তো এই ক্ষেত্রে আসলে আবারও বলছি যে এই যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো আসলে অনেক ক্ষেত্রে বৈপরীত্য সহ রয়েছে, এবং আমরা টেকনিক্যালি এটাকে বলা হয় প্লুরালিস্টিক, যে আমাদের স্বাস্থ্যসেবাটা প্লুরালিস্টিক। অনেকে অবশ্য বলেন যে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে সামগ্রিক অগ্রগতি, মানে আমরা যতই সমালোচনা করি কিন্তু বিশ্বে কিন্তু স্বাস্থ্যে যে বাংলাদেশের অগ্রগতি কিন্তু একটি রোল মডেল হিসেবে প্রশংসিত। এটা খুবই শুনতে অদ্ভুত লাগবে, সাধারণ মানুষ হয়তো বিশ্বাস করতে চাইবেন না। হ্যাঁ, অনেকগুলো সূচকে, এবং সত্যি বলতে কি আশেপাশের যে দেশগুলো রয়েছে এবং অন্যান্য অনেক তুলনীয় দেশগুলো রয়েছে, সেক্ষেত্রে যে বিনিয়োগ, স্বাস্থ্যে বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, সেই বিনিয়োগের তুলনায় যে আউটপুট, সেই আউটপুট হিসাব করলে এটাকে বলা হচ্ছে যে এটা কোনো মতে মেলানো যায় না, এবং তার জন্য এটাকে এক ধরনের মিরাক্কেল হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যক্ষেত্রে অগ্রগতিকে। এটা কিন্তু ল্যান্ডসেটের মতো পত্রিকাও মিরাক্কেল বলছে। তো এই যে মিরাক্কেল, সেই মিরাক্কেলটাকে কেউ কেউ বলছে প্লুরালিস্টিক সিস্টেমের সঙ্গে যুক্ত, যে নানা রকমের অপশন রয়েছে বাজার অর্থনীতিতে, মানুষ নানানভাবে সেবাটা পেতে পারে। তো এই পাওয়ার মধ্যে আসলে আমরা মনে করি যে এইটা আরো বেশি সুন্দর হতো যদি আসলে কতগুলো রাষ্ট্রীয় লেভেলের পলিসি স্থির করতে হবে যে কোন সেবা কোথায় পাওয়া যাবে, কিসের বিনিময়ে পাওয়া যাবে। সরকারি হাসপাতালে যে ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন হয়তো সেটা অবকাঠামো দিয়ে সম্ভব হয় না, কিংবা যেটুকু আছে সেটুকু পুরোপুরি ব্যবহৃত হয় না। আর যেটি প্রাইভেট সেক্টর, যেটি হচ্ছে সবচেয়ে উদীয়মান, হ্যাঁ, প্রাইভেট সেক্টরের আবার দুটো অংশ রয়েছে, একটা হলো নট ফর প্রফিট প্রাইভেট সেক্টর, একটা হলো ফর প্রফিট প্রাইভেট সেক্টর। এখানে বাংলাদেশে কিন্তু নট ফর প্রাইভেট সেক্টরের একটি বিশেষ সুনাম রয়েছে সারা বিশ্বে, কারণ আজকের যে স্বাস্থ্যসেবার অগ্রগতি সেখানে এই নট ফর প্রাইভেট সেক্টরটি, যেমন আপনার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কিংবা হার্ট ফাউন্ডেশন কিংবা ব্র্যাক এবং অন্যান্য আইসিডিডিআরবি নানান প্রতিষ্ঠান, তাদের যে একটা ভূমিকা, সেই ভূমিকাটা কিভাবে কাজ করেছে, একটা হলো যে তারা প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসেবা দিয়েছে, আরেকটি হলো তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে, উদাহরণ হিসেবে কাজ করেছে
সরকারি ব্যবস্থার জন্য। তো এই সরকারি এবং নট ফর প্রফিট একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইদানিং ধরুন 1-2 কিন্তু এই দশকের নন প্রফিট নট মানে ফর প্রফিটের যে প্রতিষ্ঠান আপনি বারেমের কথা সেটা কি এখন ওই আদর্শে আছে? না, আমি বলবো যে পুরোপুরি যখন এই যে বললাম যে দুটো কারণে যে সম্ভব হয়ে ওঠে না। একটা হলো চাহিদার তুলনায় অনেক সময় যে সীমাবদ্ধতা থাকে, আর দ্বিতীয়ত থাকে যে কোনো সংগঠনই কোনো প্রতিষ্ঠানই আসলে আইল্যান্ড হিসেবে বাঁচতে পারে না। তো চারপাশের যে পরিবেশ পরিস্থিতি এবং সেখানে যারা স্বাস্থ্যসেবা প্রদানকারী তাদের নৈতিকতা তখন আর বিচ্ছিন্ন হয়ে থাকে না। ফর প্রফিটগুলোর ক্ষেত্রেও যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ফর প্রফিটের বিকাশ কিন্তু খুব দ্রুত হয়েছে। এই ধরুন 2-3 দশকের মধ্যে বা 2 দশকের মধ্যে আপনি যদি নিজেই তাকান তাহলে একদম বিস্ফোরণের মতো হয়েছে। কিন্তু সেই বিস্ফোরণকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আনার জন্য আমাদের রাষ্ট্র ঠিক সেভাবে প্রস্তুত হয়নি। আমরা বিরতিতে যাব, এসে একটু আপনার কাছে জানতে চাবো এই জায়গাটা যে এই যে মুনাফা লক্ষ্য করে যে সেবার কথা বলা হচ্ছে বা স্বাস্থ্য সেবার যে খাতটি তৈরি হয়েছে, আমাদের অনেক অভিযোগের জায়গা থেকে, কারণ এখন একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে যে যত যাই হোক সরকারি হাসপাতালে গেলে একরকম সেবা পাওয়া যায়, কিন্তু ওই জায়গায় গেলে ওই জায়গাগুলোতে গেলে হয়তো সেটা পাওয়া যায় না এবং সেখানে জিম্মিও করা হয়। এই ধরনের অর্থনীতি যদি একটি নিয়মের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে না থাকে তাহলে যা ঘটে অন্যান্য ক্ষেত্রে যা ঘটে চিকিৎসা সেবার ক্ষেত্রে ঘটে। এই চিকিৎসা সেবার ব্যাপারটা আরো সংবেদনশীল হয়ে যায়। তার কারণ হচ্ছে জীবন মরণের প্রশ্ন জড়িত থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ঘটেছে যে সম্প্রসারণ যেভাবে হয়েছে সেই অনুযায়ী কোনো নীতি নিয়ম আইন এগুলো সেইভাবে হয়নি। আর আইনের প্রয়োগ সম্পর্কে যে সার্বিক শিথিলতার সমাজে তা তো রয়েছে, কিন্তু আমরা যদি আরো মৌলিক জায়গায় যাই আইনগুলোই অত সুন্দরভাবে এখনো গড়ে ওঠেনি। আর এই ফাঁকে তখন মুনাফালোভী অনেক মানুষই তখন এগিয়ে এসেছে এবং ব্যাঙের ছাতার মতো ক্লিনিক হাসপাতাল নানান কিছু গড়ছে। আবার যখন অন্য অনেক উন্নত মানেরও গড়ছে তখনও খুব স্পষ্টভাবে তারা স্বাস্থ্য সেবায় আসলে কি বাণিজ্য মুখ্য হয়ে উঠেছে। এবং এই জায়গাগুলোতে আমাদের কিছু মানুষও যারা ভোক্তা, সেই ভোক্তাদের মধ্যেও কিছু মানসিকতা এগুলো জন্মেছে যে ওখানে গেলে ভালো চিকিৎসা পাবো। শুধু তা নয়, অনেকের ক্ষেত্রে সরকারি বা মানে যে বললাম নট ফর প্রফিট প্রতিষ্ঠানগুলোকে একটু ছোট করার প্রবণতা কিন্তু সবসময় আছে। এখন সমস্যাটা হয়েছে যে যারা এই নতুন ব্যবসা সম্প্রসারণ করেছেন এবং বেশি করে যত উন্নত হয়েছেন তারা কিন্তু হিউম্যান রিসোর্স এর ক্ষেত্রে অর্থাৎ জনশক্তি সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্ট করেন না। ইনভেস্টটা করে কিন্তু দেশের সাধারণ মানুষের কষ্টের টাকায় অর্জিত সরকারি টাকায় আমরা গ্র্যাজুয়েটই তৈরি করি আর পোস্ট গ্র্যাজুয়েটই তৈরি করি। আমাদের সব পোস্ট গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানে যে খরচ সেই খরচ কিন্তু নগণ্য, তুলনীয় যদি আমরা অন্য দেশের সঙ্গে তুলনা করি। সেই চিকিৎসকে নিয়ে যাচ্ছে সেই যে জনগণের কষ্টার্জিত টাকায় যে আমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করি দক্ষ হই সেটা কিন্তু তারা নিয়ে যায়, ছিনিয়ে নিচ্ছে। আপনি যে আজকে বললেন যে নট ফর প্রফিট অনেক অর্গানাইজেশনের মধ্যে এই সমস্যাগুলো গ্রো করে গেছে, তারা কিছু কিছু কিন্তু জনশক্তি সৃষ্টিতে কাজ করে। আমি যাদের কথা বললাম তারা কিন্তু কোর্স তৈরি করে, মানুষ রান করে, তারা কিন্তু মানুষ তৈরি করে, সরকারি তো করেই। অথচ তাদের হয় পুরোপুরি নিয়ে যায় অথবা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগে নিয়ে যায়। এর ফলে যেটা ঘটেছে যে একটা বড় অংশ ড্রেন্ড হয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় সমস্যা এখানে আছে, সেই সমস্যাটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো ইমার্জেন্সি রাখে না এবং এই ইমার্জেন্সি ঠিক মতো রাখে না। হ্যাঁ, হয়তো কেউ কেউ কিছু নামে রাখে, কিন্তু জটিল যদি রোগী হয় সেই রোগীকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার একটা প্রবণতা, কারণ তাদের মৃত্যু হার কম দেখাতে হবে, তাদের ব্যবসা রেপুটেশনের ব্যাপার থাকে, এগুলো কিন্তু খুব স্বাভাবিক। হ্যাঁ, যে মানে ইমার্জেন্সি বেশি যাতে না রাখাতে হয়। আরেকটি বড় সমস্যা রয়েছে, আরেকটি বড় সমস্যা হচ্ছে আজকের যুগের যেসব স্বাস্থ্য সমস্যা, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ বা ক্রনিক সমস্যা, যেগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলি, সেটা শুধু ডাক্তারের প্রেসক্রিপশনে হবে না। ডাক্তারের প্রেসক্রিপশনের পরে আগে পরে তাকে স্বাস্থ্য উপদেশ দিতে হবে, তাকে খাদ্য উপদেশ দিতে হবে, তার জীবন আচরণের উপদেশ দিতে হবে এবং তার জন্য যেটাকে বলা হয় প্রতিরোধমূলক চিকিৎসা দিতে হবে এবং প্রতিরোধমূলক ক্যাম্পেইনও করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এখানে টাকার বেশি নেই, কারণ প্রতিরোধের জন্য রোগ প্রতিরোধে বেশি টাকা নেই। রোগ প্রতিরোধ করতে তো আপনি ইনভেস্টিগেশন করাচ্ছেন না, আপনি বেশিরভাগ ক্ষেত্রে উপদেশ দিচ্ছেন। উপদেশের জন্য জনগণ টাকা দিতে অত প্রস্তুত না। বেশিরভাগ প্রাইভেট সেক্টর, কেন অধিকাংশই প্রাইভেট সেক্টর
কখনোই আসলে প্রতিরোধমূলক কোনো কিছুতে ইনভেস্ট করতে রাজি না, এবং সেখানেও তারা খরচ করে না। এগুলোর দায়িত্ব সব সরকারের। তা এখন এই বিষয়গুলো আসলে একটি পরস্পর মানে সংশ্লিষ্ট বিষয়। আসলে একটা রাষ্ট্রকে এখন স্থির করতেই হবে যে আমার স্বাস্থ্যসেবা এটা কি আর 10টা পণ্যের মতো পণ্য হবে, নাকি রাষ্ট্রের নিয়ন্ত্রণ এখানে বেশি থাকবে? এটা কি শুধুমাত্র মানুষের বাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করবে, না আমার নিয়ন্ত্রণের মধ্যে আমি এটাকে জনগণের কাছে পৌঁছে দেব? আরও একটা বড় বিষয় খুবই স্পষ্ট থাকা ভালো, যে স্বাস্থ্যের প্রযুক্তিগত এবং জনশক্তির যে যোগ্যতা, আর আরেকটি হলো যে হোটেল যেটাকে আমি হোটেল সুবিধা, অর্থাৎ যেখানে বসলাম একটা ভালো জায়গায়, এয়ারকুল জায়গায় বসলাম, একটা অন্যান্য সুযোগ সুবিধা লাভ করলাম, বা আমি রুমে থাকলাম, এটাকে আপনার আসলে পৃথক করার একটা ব্যবস্থা থাকা দরকার। মানে 5 তারকা হ্যাঁ, সুবিধা। যে আপনি এখন হোটেলে আপনি 1 তারকায় থাকবেন না 2 না 5 তারকায় থাকবেন, সেটা একটা চয়েস আলাদা। কিন্তু হাসপাতালে কিন্তু স্বাস্থ্য এবং প্রযুক্তিগত মেডিকেল সুবিধা যেটা, সেইটা কিন্তু আপনার যে কস্টিং অ্যানালিসিস, অর্থাৎ তার যে মূল্য খরচ যেটা, সেই খরচের কিন্তু একটা অ্যানালিসিস থাকতে হবে। এবং সেটা কিন্তু 5 তারকা হাসপাতালে যে খরচ একটা ব্লাড গ্লুকোজের বা এক্স-রের, তার খুব বেশি ডিফার করবে না ঢাকা মেডিকেল কলেজে কিংবা বারডেমে। কেন? কারণ এগুলো কতগুলো প্রযুক্তিগত খরচ রয়েছে, কিন্তু সেই খরচগুলো একদম এত তফাৎ হবে না। তাহলে সরকারের যেটা প্রথম দায়িত্ব, সেটা হলো যে মেডিকেল সুবিধাগুলোকে একটা রেঞ্জের মধ্যে, একটা মূল্যমানটাকে সীমার মধ্যে আনা, যে তুমি যতই 5 তারকা হও, তোমার এই মূল্যগুলো কিন্তু একটা স্থিরকৃত সীমার মধ্যে রক্ত পরীক্ষার বা ইসিজির কোনোভাবে 200 টাকাটা কিংবা অপারেশন হবে না। হ্যাঁ, একটা সিজারিয়ান 70,000 টাকা হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কতগুলো ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি সিজারের কথা বলেন, এটা তো চুক্তিভিত্তিক 70-80,000 টাকা হচ্ছে। হ্যাঁ, এত টাকা হওয়ার কথা না। এত হওয়ার কথা না। তাহলে তুমি যখন মেডিকেল সুবিধা দিচ্ছ, সেটার খরচ আলাদা করো। আর তুমি যে হোটেল সুবিধাটা, এটা জনগণের উপর ছেড়ে দাও, যার ইচ্ছা সে যদি 5 স্টার হোটেলে এখানে আমি থাকতে চায়। বিরতিতে যাব, এসে একটু জানতে চাই যে এই যে সিজারের কথা বললেন, এক জায়গায় 3,000 হচ্ছে, একজন 70,000 সম্ভব, কিন্তু মানুষ ভাবে যে 70,000 যেটা, সেটা তো সেটা ঠিক পাবো, এই যে ধারণা কত দিকে চিকিৎসকের কি এখানে মানের মধ্যে বা তার অভিজ্ঞতা, তার দক্ষতার কোনো তারতম্য ঘটে? এটা একটু বলবেন। পাশাপাশি আমি আরেকটি বিষয় যেতে চাই, সেটা হচ্ছে বিশেষায়িত যে আমাদের বিভিন্ন রকম হাসপাতাল আছে, সেই চিকিৎসার অবস্থাটা কি? তার যে একটা তারতম্য কথা আপনি বললেন, সেই জায়গাতে পরীক্ষা হোক আর এই যে মানে অপারেশনের কথা বললেন বা চিকিৎসার কথা, সেখানে চিকিৎসকের দক্ষতার খুব একটা তারতম্য ঘটে? সত্যি বলতে কি, মোটেও কোনো তারতম্য আছে বলে আমি মনে করি না। কারণ এইসব হাসপাতালগুলোতে যেসব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কিংবা অন্যান্য স্বাস্থ্যসেবা দাতা রয়েছেন, তাদের অধিকাংশই আমরা পরিচয়ের মধ্যেই আছে, এবং অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর হয় যে বিদেশ থেকে এসেছে, ভারত বা প্রতিবেশী দেশ থেকে এসেছে। সত্যি বলতে কি, ওইসব দেশ থেকে যারা এখানে এসছেন, তারা ওখানকারও যে খুব উন্নত, খুবই নামকরা চিকিৎসক এখানে এসছেন তা নয়। আমরা প্রায় প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা প্রতিনিয়তই আমাদের যোগাযোগ, আমরা সবসময় আছি। সুতরাং এইগুলো আসলে বিভ্রান্তিকর ধারণা। যেটা হয়, এটা বলবো যে হ্যাঁ, কিছু পদ্ধতিগত সুন্দর ব্যবস্থা থাকে, সেটা অর্থের বিনিময়ে নানানভাবে, যেখানে কিউ দিতে হয় না, হয়তো বা একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ওয়ার্ক করে, কতগুলো বিষয় তো রয়েছে, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তার চেয়ে বড় রয়েছে ওই যে বললাম, হোটেল সুবিধা, যেখানে থাকার ব্যবস্থাটা অন্য মানে, সেটা তো ওই হাসপাতাল বলে না, নানান হাসপাতালেই ব্যক্তিগত তফাৎ রয়েছে। একটা সাধারণ মেডিকেল কলেজে, আমি অনেক উপজেলাতেও এমন এমন চিকিৎসক রয়েছেন যার প্রচুর ভক্ত রয়েছেন, হ্যাঁ, বা জেলা হাসপাতালে। সুতরাং এটা কিছু থাকবেই। এবং এটাও আরেকটাও সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় হয়তো ভাবি যে কলকাতা গেলে ভালো ব্যবহার পাওয়া যায়। কলকাতার আবার যারা রোগী, তারা বলে আমি দক্ষিণে গেলে ভালো ব্যবহার পাই। চেন্নাইতে গেলে, কলকাতার অনেক লোক দক্ষিণে চলে যায়, আমাদের এখান থেকে দক্ষিণে যায়। তো এটা নানান ধরনের রয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের চিকিৎসকদের এই যে দক্ষতা বৃদ্ধি বা উন্নত যোগ্যতার জন্য ওই হাসপাতালগুলো যদি এমন কোনো পদ্ধতি চালু না করে বা ইনভেস্ট না করে, তাহলে কি করে তাদের যে প্রচুর দক্ষতা হয়ে যাবে, হ্যাঁ, এবং তারা অনেক পার্থক্য হয়ে যাবে, এই ধরনের ব্যবস্থা এখানে নেই। আমাদের আসলে এই প্রাইভেট সেক্টরে যদি সত্যি সত্যি তারা দক্ষতা বৃদ্ধি, তাদের সত্যি সত্যি ইচ্ছা থাকে, তাহলে একাডেমিক এবং রিসার্চ, গবেষণা ভিত্তিক যদি প্রতিষ্ঠান না হয়, একাডেমিক প্রতিষ্ঠান এবং গবেষণা, কারণ গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান হলে নিত্য নতুন প্রযুক্তি, নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে যেভাবে তারা কাজ করবে,
শুধুমাত্র ক্লিনিক সিস্টেমে সেটা কখনোই হবে না। আমি এবার একটু যেতে চাই যে আমাদের বিশেষায়িত যে হাসপাতালগুলো আছে বা ওই চিকিৎসা, যেমন আমাদের এখানে হৃদরোগ আছে, আমাদের এখানে কিডনি, লিভার, এই জায়গাগুলিতে আমাদের অবস্থাটা কোথায়? আপনি প্রতিবেশী দেশের বিষয়টা চলেই আসলেন, সাথে সাথে সিঙ্গাপুর, ব্যাংককে সবাই হরদমেই যাচ্ছে একটি শ্রেণী। আসলে আমাদের অবস্থাটা কোথায়? আমি বলবো যে আমাদের দেশে কিন্তু বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আন্তর্জাতিক মানের দক্ষতা তারা অর্জন করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে চাহিদার তুলনায় এখনো সরবরাহ অনেক কম। আর দ্বিতীয়ত যারা রয়েছেন তাদেরকে ওই যে বললাম যে একদিকে সরকারি হাসপাতালের বা মেডিকেল কলেজে তারা রয়েছেন, তাদের একটা শিক্ষাদানের একটা সময় দরকার, তাদের একটা অন্যান্য পেশাগত দায়িত্ব পালনের জন্য ক্লিনিক্যাল পেশার দায়িত্বের সময় দরকার, কিন্তু আবার একই সঙ্গে তারা প্রাইভেট যে ক্লিনিক। তো এই যে একটা এলোমেলো অবস্থা, যে একই মানুষ শিক্ষা দিবেন, একই মানুষ প্রশিক্ষণ দিবেন, ক্লিনিক্যাল সেবা দিবেন হাসপাতালে, আবার প্রাইভেট ক্লিনিকে দৌড়াবেন, আসলে এইভাবে কখনো কোনো দেশের একটা যে শ্রেণী তৈরি করার সেই ব্যবস্থাটা হয়ে ওঠে না। এখানে খুব স্পষ্টভাবে দুটো বিভাজন থাকে, সারা দুনিয়াতেই রয়েছে। যারা মনে করেন যে আমি শুধু ক্লিনিক্যাল সেবা দিব এবং সেই সাথে অর্থ উপার্জন করব এবং আমি শুধুমাত্র দক্ষতা প্রয়োগ করব, যারা সাধারণত কনসালট্যান্ট হন। যে বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ কিন্তু শিক্ষা এবং গবেষণার সঙ্গে সবাই যুক্ত হবেন এমন কথা নাই। কিন্তু এর মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু তাদের স্বপ্ন থাকে যে শুধু আমি রুটিন সেবা দেব না, আমি তার সঙ্গে একটা চিকিৎসার পেশাতে আমি আরো স্বাক্ষর রাখবো, আমি শিক্ষকতা করব, আমি গবেষণা করব। তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা হয়। তো আমাদের রাষ্ট্রীয় পলিসির মধ্যেও কিন্তু এই বিষয়গুলো এখন এসে যেতে হবে, যে একটা দল হবে যারা একাডেমিশিয়ান হবে, রিসার্চার হবে, সেই সঙ্গে ক্লিনিশিয়ান হবে বা স্বাস্থ্য সেবা দাতা হবেন। আরেকটা দল হবেন যারা আসলে বেসিক্যালি এগুলোর সাথে অত যুক্ত থাকবেন না। তাহলে হবে কি, যারা শিক্ষা দান করবেন তারা সত্যিকার অর্থে শিষ্য তৈরি করে যাবেন। আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে যে হয়তো একটা ব্যক্তি, এই যে কদিন আগে রশিদউদ্দিন সাহেব চলে গেলেন, একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে যে চেইন অফ পিপল তৈরি হবে সেই সিস্টেমটা আমাদের হয়ে উঠছে না। না, সেই জায়গা থেকে আমাদের মানের জায়গাটা যদি বলি যে আমাদের হাসপাতালগুলোতে আছে বিশেষায়িত হাসপাতাল, আপনি হার্ট ফাংশনের কথা বললেন, আমাদের সরোয়ার্দি আছে, আমাদের বারডেম আছে, আমাদের কিডনির আলাদা হাসপাতাল আছে। এটা আসলে পেশাগত কিছু জায়গায় ভিন্ন আছে। যেমন ধরুন কার্ডিয়াক চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু প্রায় তুলনীয়, সারা উন্নত মানের চিকিৎসার সঙ্গে তুলনীয়। এখন কিন্তু কার্ডিয়াক রোগী অনেক কমে গেছে বাইরে যাওয়া, কিন্তু হয়তো সেই ক্ষেত্রে লিভারের জন্য হয়তো এখনো ওই ব্যবস্থাগুলো আমাদের হয়ে ওঠেনি। আমাদের হয়তো ব্রেন নিউরোসার্জারি অনেক ক্ষেত্রেই আমরা দুর্বল রয়েছি। ডায়াবেটিস চিকিৎসায় যদি কেউ এখন ভারতে যায়, অন্য জায়গায় হাসে, বলে তোমরা এখানে আসছো কেন, তোমাদের তো আমাদের সঙ্গে মানে চাইতো ভালো ভালো এক্সপার্ট, নামও বলে দেয় যে অমুক আছে তমুক আছে, যাও না কেন। তো সেই জন্য আমাদের এটা পেশাগত ভ্যারিয়েশন রয়েছে, কিন্তু আসলে কতগুলো জায়গাতে আমরা খুবই পশ্চাৎপদ রয়েছে, এটা ঠিক। রোগ নির্ণয়ের যে আরো অনেক বিষয় রয়েছে, গাইনি এবং অবসেট, তো নারীদের এই যে সমস্যার বহু রকম মাত্রা রয়েছে। আমি দেখি, আমি হতাশ হই যে আমাদের দেশে এখন ধরুন প্রফেসর একটা টিএচও দেশে হয়ে উঠছেন না কেউ। তাহলে কি হবে? তাহলে এই বিষয়গুলো তো আমাদের দরকার, তাই না? ওই ধরনের মানুষ তৈরি হওয়া দরকার। বলছিলাম যে ডায়াবেটিস নিয়ে আমাদের এখানে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তর সংখ্যা বাড়ছে, এই বিষয় নিয়ে যদি বলেন। ডায়াবেটিস আসলে শুধু বাড়ছে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন সবাই মিলে এটাকে মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। এবং সেই মহামারীটা বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, বাংলাদেশ তার একটি প্রধান উদাহরণ, আর চীন এবং ভারতকে তো বলা হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এখন। তো এই দেশগুলোতে অতি বেশি দ্রুত হারে বাড়ছে। তার কারণ রয়েছে যে যেটা ইউরোপ বা আমেরিকা বা উন্নত দেশগুলোতে আমাদের যে জীবন আচরণ অনেক ক্ষেত্রে স্টেবল হয়ে গেছে, একটা স্থির পর্যায়ে চলে এসছে। কিন্তু এখন আমাদের দেশে যে দ্রুত অর্থনৈতিক বিকাশ, যেটা একদিক দিয়ে মঙ্গলজনক, আর দ্রুত নগরায়ন এবং অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়ন, অনেক ক্ষেত্রে অপরিকল্পিত শিল্পায়ন, এই সবগুলো মিলে আমাদের জীবন আচরণে এবং খাদ্যাভ্যাসে যে দ্রুত পরিবর্তন হচ্ছে, এই দ্রুত পরিবর্তনের কারণে এই মহামারীটা হয়ে যাচ্ছে। আর এই লাইফস্টাইল ডিজিজগুলোর সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা প্রবল। কারণ একবার আপনার যদি ডায়রিয়া হয় বা ম্যালেরিয়া হয়, একটা চিকিৎসা করলে সেরে গেলে আপনার সেরে গেল, কিন্তু এই অসুখগুলো একবার হলে পরে সারা জীবনের রোগ, এবং তার জন্য যে সারা জীবন চিকিৎসার খরচ
আপনার সবচেয়ে প্রোডাক্টিভ এজ এটা হচ্ছে, কাজে আপনার প্রোডাক্টিভ ক্ষমতা কমে যাচ্ছে, পরিবারের উপরে, সমাজের উপর, রাষ্ট্রের উপর যে প্রেশার পড়ছে, সেই প্রেশারের কারণে ডায়াবেটিসের মতো রোগগুলো আসলে এখন এটা স্বাস্থ্য ইস্যু না, এটা একটা ডেভেলপমেন্ট ইস্যু। আচ্ছা। আমরা যে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে এসেছি, আমরা যে সামনে স্বপ্ন দেখছি আরো উন্নতির, এই উন্নতির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে যদি এখন আমরা এটিকে নিয়ন্ত্রণে না রাখতে পারি। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমেরিকা। আমেরিকার আজকে যে অর্থনৈতিক রিসেশন, তার একটা প্রধান কারণ হচ্ছে কিন্তু তাদের স্বাস্থ্য সমস্যা, এবং সেটা হচ্ছে ওবেসিটি রিলেটেড। এই যে আমি বললাম ডায়াবেটিস এবং যে সমাহার, তার একটা প্রধান কারণ কিন্তু স্থূলতা, এবং সেই স্থূলতাকে অসুখ হিসেবে ডিক্লেয়ার করেছে তারা। এই যে স্থূলতা অনেক সময় আমরা কিন্তু বাহ্যিক চেহারা দেখে অনেক সময় বোঝা যায় না। তার কারণ হলো যে আপনার বিশেষ করে ইউরোপিয়ানদের সঙ্গে তুলনায় আমাদের শরীরের তলপেটে, যেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল ফ্যাট, চর্বি জমে যাওয়ার একটা জেনেটিক প্রবণতা রয়েছে। এটা এখন মোটামুটি আমরা জানি যে আমাদের যে বংশগত একটা এই অঞ্চলের মানুষদের, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই অঞ্চলের মহাদেশের মানুষরা জানা ছিল যে তারা হার্ট ডিজিজ, ডায়াবেটিসে বেশি ঝুঁকিতে ভোগে তুলনায় ককেশিয়ানদের তুলনায়, অর্থাৎ ইউরোপিয়ানদের তুলনায়, মানে দ্রাবিড়দের, ইউরোপিয়ানদের তুলনায়। আচ্ছা, ইউরোপিয়ানদের তুলনায়, হ্যাঁ, আমরা বেশি ঝুঁকিতে ভুগছিলাম এই অঞ্চলের মানুষ। তো এটা নিয়ে কিছুটা মানে অবাক কাণ্ড ছিল। এখন আস্তে আস্তে কিছু স্পষ্ট হচ্ছে। তার মধ্যে একটা স্পষ্ট হচ্ছে যে আমাদের তলপেটের ভিতরে যে চর্বিটা জমে, সেখান থেকে অনেক ক্ষতিকর কেমিক্যাল পদার্থ বেরোয়, যেগুলো হরমোনের, ইনসুলিনের কাজকর্মে বাধা দেয় এবং আমাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। আমাদের বাংলাদেশে এখন আমরা 86 লক্ষ ধারণা করছি 86 লক্ষ রয়েছে, কিন্তু প্রি ডায়াবেটিস আবার একটা অবস্থা রয়েছে। ডায়াবেটিস এখন হয় নাই, কিন্তু প্রি ডায়াবেটিস একটা স্টেজ রয়েছে, এটাকে আমরা আইজিটি সন্ধিক্ষণে আছে, সন্ধিক্ষণে রয়েছে, একটা বর্ডার লাইনে রয়েছে। এরাও কিন্তু কার্ডিওভাস্কুলার ঝুঁকি, অর্থাৎ হৃদরোগের ঝুঁকি তাদের অনেক বেশি। তাহলে আরো এত গুণ যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকিতে থাকে, তার মানে বিরাট অঙ্কের হৃদরোগের ঝুঁকি বেশি পড়ে, মানে হয়নি এখনো না। মানে হচ্ছে কি যে ব্লাড গ্লুকোজটা ডায়াবেটিস মাত্রায় যায় নাই, কিন্তু যে মাত্রায় রয়েছে সেই মাত্রাটা হৃদরোগের ঝুঁকিকে 2-3 গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা। তার মানে আমাদের যে হৃদরোগের যে আসলে হয়েছে কি, ডায়াবেটিস নিজে তো মৃত্যুর কারণ বা যেটাকে বলা হয় মরবিডিটি, অঙ্গহানির কারণ না, কিন্তু অঙ্গহানিটা হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের রক্তনালী আবার দুই ধরনের। বড় রক্তনালী, যেমন হার্টে যেটা হৃদরোগ, সেখানে বড় রক্তনালীর সমস্যা, আমরা বলি ম্যাক্রোভাস্কুলার। আরেকটা হচ্ছে চোখ, কিডনি, নার্ভ, এগুলোকে বলি ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী। তাহলে এই গ্লুকোজটা কিন্তু এই দুই রক্তনালীর মধ্যে গিয়ে সমস্যা তৈরি করে। তো আমাদের এই যে পা কেটে ফেলা কিংবা চোখ অন্ধ হয়ে যাওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া, এইগুলোর প্রধান একটা কারণ হচ্ছে ডায়াবেটিস। তো এই জায়গায় আপনি বলছেন সুশৃঙ্খল, আমরা একদম শেষের দিকে একদম মানে ছোট টিপস যদি ওইভাবে দেন যে কি করা। সুশৃঙ্খল বলতে এটা আসলে এবারের সরকার, বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্লোগান না হচ্ছে সুশৃঙ্খল জীবনযাপন করুন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। তা আমরা এটাকে যদি সংজ্ঞায়িত করি যথাযথভাবে, তাহলে সুশৃঙ্খল মানে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের কায়িক শ্রম বাড়াতে হবে। খাদ্যাভ্যাস বলতে আমাদের বিশেষ করে শর্করা জাতীয় যে খাদ্যগুলো খাই, সেটা থেকে সিম্পল শর্করা, যেমন চিনি বা অতিরিক্ত প্রসেস ফুড, যেমন হচ্ছে বার্গার, এবং আমরা যে যত রকম প্রসেস ফুড খাবো এবং ফাস্ট ফুড খাবো, তার মধ্যে তত বেশি, বা কোল্ড ড্রিঙ্কস, এনার্জি রিচ ড্রিঙ্কস, কোকা কোলা কিংবা ফান্টা, সেটা আমার শরীরে খুব দ্রুত গ্লুকোজ বাড়াবে। তা না করে আমরা আমাদের যে খাদ্য সংস্কৃতি ছিল, যে সংস্কৃতিতে আমরা ভাত, রুটি, সবজি, অন্যান্য বিষয় খেতাম, সেই খাদ্য সংস্কৃতি যদি আমরা ধরে রাখতে পারি, যেটাকে বলা হয় ম্যাকডোনাল্ড, এবং সেটা তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, প্রতিরোধের ক্ষেত্রেও প্রযোজ্য, প্রতিরোধের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বাচ্চাদের জন্য আরো বেশি প্রযোজ্য। এটা একটা বড় বিষয় যে আমাদের যেন, আমরা যেটা বলি কোকোকোলাইজেশন অফ দ্য কালচার বা ম্যাকডোনাল্ডাইজেশন অফ দ্য কালচার, সেখান থেকে আমাদেরকে মুক্ত থাকা, মানে ওয়েস্টার্ন সংস্কৃতির সবকিছুই ভালো এভাবে গ্রহণ না করা, আমাদের ট্র্যাডিশনাল এই খাদ্য সংস্কৃতি বাঁচিয়ে রাখা। দ্বিতীয়ত হলো কায়িক শ্রম। কায়িক শ্রম শুধু ওজন কমায় তা নয়, কায়িক শ্রমের সঙ্গে ইনসুলিনের কার্যকারিতা একটা সম্পর্ক রয়েছে। ইনসুলিন যখন জীবকোষে কাজ করতে যায়, তখন তার গ্রাহক রয়েছে, গ্রাহকের সঙ্গে সে হাত মেলায়। ওই গ্রাহক জীবকোষের মেমব্রেনে, পর্দায় আসে, যদি না আসে তাহলে কাজ করবে না। তো কেন জানি কায়িক শ্রম না করলে সে রাগ করে সেলের ভিতরে থাকে, জীবকোষের ভিতরে সে আসে না। এই দুটো মিলিয়ে আমাদেরকে ব্যারোমিটারটা হচ্ছে ওজন।
যে আমাদের চেষ্টা করতে হবে আমাদের ওজন ওজনটা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখতে, তলপেটের চর্বি নিয়ন্ত্রণে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।